বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান। আজকের এই খবরে তুফান আছে, তুফান ঠিক ঘোষণা দিয়েছে, পাশাপাশি যে টিম নামিয়েছে বড় কিছু ঘটানোর জন্য এক বিশাল প্রস্তুত। সেনা প্রধান হচ্ছে হাসিনার আরেকটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আরেক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে এবার থলের বিড়াল বের হয়ে আসছে। বিড়াল যে থলের ভিতরে লুকিয়ে ছিল তা বের করেছেন গতকাল 100তে 100 বার সঠিক বলেছিলেন। একের পর এক চমক লাগানো, তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় 50টি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য। দর্শক, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটা এসেছে, এরা শুধুমাত্র বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের জনগণকে উত্তেজিত করার জন্যই কাজ করতেছে, এমন কথা কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলতেছে। অনেক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এমন কথাই বলতেছে। কিন্তু দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই ছাত্ররাই কিন্তু বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, ফেসিস একটা সরকারকে পতন করেছে। কিন্তু এখন সেই ছাত্রদেরকে এখন নানা রকমের কথা বলা হচ্ছে, নানা রকমের দোষারোপ করা হচ্ছে। কিন্তু দর্শক, আপনারা আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ছাত্রদের সঙ্গে কি হতে যাচ্ছে, বা আর ছাত্ররা বাংলাদেশের সঙ্গে কি করতে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছে। তো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নিই। হাসনাত যে দাবি করছে, সেই দাবিকে আবার পাল্টা খণ্ডাচ্ছে কে? সার্জিস। হাসনাতের যে বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেল। এখন এই আন্দোলনের অন্যতম দুই কি বলা হয় যে নায়ক, বা কেউ বক্তব্য খলনায়ক, যেটাই হোক, দুজন কিন্তু মেড ইন ছাত্রলীগ। আর সেখান থেকে এসে এনসিপির মূল দায়িত্বটা কিন্তু তারা বসেছেন। হাসনাত আব্দুল্লাহ আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, বা সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটাকে সরাসরি কৌশলে বা প্রত্যাখ্যান করেছেন আমাদের সার্জিস আলম। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তোলপাড় দেখি আমরা আসলে ঘটনার প্রেক্ষাপট কি। যদি আমরা দেখি যে হাসনাতের বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন, বা হাসনাত ভুল বুঝেছেন, ঘুরাইয়া ফিরাইয়া অনেক কষ্ট করে লম্বা সুরে একটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত, বিপরীতে সার্জিস। আর হান্নান মাসুদ বলতেছে, ভাই আপনারা যা শুরু করছেন, দুইজনের একজন মিথ্যা বলছেন। এখন কে মিথ্যা বলছে? যেহেতু সার্জিসের বক্তব্য সেনা প্রধানের দিকে চলে গেছে, তো জাতিপর বলতেছে এখন সার্জিস তুই মিথ্যাবাদী, হাসনাত ভাই সঠিক। এখন হাসনাত ভাই কাদের কাছে সঠিক? যাদের মতাদর্শ হাসনাতের সাথে মিলে, তাদের কাছে হাসনাতের সঠিক। সার্জিস কি বলছে আমরা দেখি। সার্জিসের যে পোস্টটা আমরা যদি শর্টকাট দিকে বিশাল পোস্ট দিছে, তার বক্তব্য যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। আর তারপর সে লিখছে যে বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে। কথা কিন্তু সত্য। রাজনীতিতে অনেক কিছু হয়, পেছনে পেছনে তলে তলে রাষ্ট্রীয় সিস্টেম সেটআপে অনেক কিছু কিন্তু আসলে হয়। তো 2 দিনের আনাড়ি ভাতের কয় অন্য, এদের সাথে যে আলোচনায় বসবে, যারা ওই লেভেলের ক্যারেক্টার রাষ্ট্রকে পরিচালনা করবেন, বা অনেক জরুরি বৈঠক থাকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, তো এইসব জায়গায় এইসব পোলাপানের পাত্তা থাকবে আর অস্তিত্ব পাবে। এই কথাটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একই জিনিস বলছে। তারপরে ধরেন সার্জিস ওই জিনিসটাই বুঝাইছে, কারণ আগামী দিন এদেরকে কেউ আর ডাকবে না। কারণ এই যে ডাইকা নিয়ে একটা কথা বলা, বা এরা গেলে কোথাও একটা বৈশা কথা বলে, সেই কথাগুলো পরক্ষণে আবার সামনে চলে আসে, তো যারা বসে তারা তো বিপদে পড়বে। আচ্ছা, সার্জিস আলম তার পোস্টে লিখেছেন 11ই মার্চ সেনানিবাসে তাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরঞ্চ তারা নিজেরা গিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু সার্জিসের স্ট্যাটাসটাকে দেখাই, তার বক্তব্যটা হচ্ছে, সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি, আমাদেরকে ডাকা হয় নাই। আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, হতে পারে নাহিদ, কারণ এরাই সিন্ডিকেট, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো, তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো। এখানে লম্বা চূড়া তার বক্তব্য, এরপরে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে
তার বক্তব্য হচ্ছে যে হাসনাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন, সোহেল তাজ, এইসব নিয়ে কথা হচ্ছিল, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, ইলেকশন কথা ছিল, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে যেই টোনে হাসনাদ ফেসবুকে উপস্থাপন করেছে, সার্জিস মনে করছে কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। এখানে নানান বক্তব্য, সার্জিস বারবার হাসনাদের প্রত্যেকটা বক্তব্যকে টুকরো টুকরো করে খণ্ডিত করেছেন। এখন কারটা সত্য ঘুমাই পড়ে না। আমি চিন্তা করি যে এরা এই নেতৃত্ব কদিন থাকবে। আমরা সমালোচনা কোন জায়গা থেকে করি কিছু জিনিস তো বুঝতে পারি ভাই, আপনার মতন এত গুজবে পাগল না, আর ধরেন বাতাসে উড়ি না। সার্জিস এবং হাসনাত এই দুজনকে উপদেষ্টা পরিষদে যেই প্ল্যানে রাখা হয় নাই, এটা অনেকটা বাস্তবায়ন হচ্ছে, আর এরা বিভিন্ন জায়গার পরামর্শ নিয়ে চলে, এটাও একটা বাস্তবতা। কোনো পরামর্শে বিপদ বাড়ে, কোনো পরামর্শে কমে। এখন সার্জিস না হাসনাত কোনটা মিথ্যুক এটা জাতি ডিফাইন করুক, তবে আমার ধারণা সার্জিস মিথ্যুক একটা চালু হয়ে গেছে। তুই ছাত্রলীগের দালাল ছিলি বা ছাত্রলীগ করতি, হাসনাত তো ছাত্রলীগই করতো, নেতৃত্ব হলে ছাত্রলীগই দেয়, ঘুরে ফিরে দলের বিভিন্ন জায়গায় গিয়ে বিষয়টা কেমন, কারে ট্রাস্ট করবেন আপনি? বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। আপনার লাশ ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘোষেকে বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উড্ডু করেন, দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। জিএম কাদের একটা মজার কথা বলছেন, যদিও তার বিরুদ্ধে পদ এবং মনোনয়ন বাণিজ্যের একটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক, এবং তিনি বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাই এটি করা হচ্ছে, এবং বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, এমন কথা তিনি বলেছেন। কিন্তু তিনি আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলেছেন, বলছেন যে আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ না। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন। কি বলছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ একটা দল, দলের ভিতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, এর ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ নয়। অর্থাৎ আওয়ামী লীগ বলতেছে দল ঠিক আছে, দল ভালো, কিন্তু যারা এটা পরিচালনা করছে তারা খারাপ, সুতরাং এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না। তিনি বলছেন এসব জিনিস বুঝতে হবে, কাজে জোর করে অনেক কথাই বলা যায়। শুক্রবার সন্ধ্যায় রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলছেন সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছা মতো যা তা করব, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন, এইরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। এইরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে। তো এই যে জিএম কাদের সব ঠিক আছে, বক্তব্য তো ভালোই বলেন, যেমন আওয়ামী লীগ সম্পর্কে বললো যে গাড়ি ভালো কিন্তু চালক খারাপ। তিনি এই যে বলছেন যে নির্বাচন সম্পর্কে যেটা বলছেন যে নির্বাচনে মানে জোর করে আনবেন, কাউকে বাদ দেবেন, এরকম নির্বাচন গ্রহণযোগ্য হবেন না। তো এইসব নির্বাচন, তিনটা এরকম নির্বাচনের সহযোগী ছিল জাতীয় পার্টি, তো একবারও তো এরকম বিরোধিতা করলো না। প্রতিবারই নানান রকম কথাবার্তা বলার পরে তারপরে যখন নাকি ক্ষমতাসীনদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে তখন সুসুর করে নির্বাচন চলে গেল। তো এইসব কথা আবার জিএম কাদের মুখে মানায় না।
তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে, পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে, এখনো কাজে ফিরতে পারছে না, এর জন্য বর্তমান সরকার দায়ী। ব্যাপার চেয়ারম্যান বলছেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধ প্রবণতা ও বেকারত্বের সংখ্যা বাড়বে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। যাক, এসব কথার কথা, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার যে একটা সমর্থন আছে, যতই তাদেরকে ফ্যাসিস্ট বলুক না কেন, এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখা এবং এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখে তার উপর মানে তাকে সাপোর্ট করে সুবিধা আদায় করার একটা লম্বা রাজনীতি জাতীয় পার্টি করেছে, তার মাসুল এখন দিতে হচ্ছে। ফলে আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন, জাতীয় পার্টি এর দায় এড়াতে পারবে না। আসসালামু আলাইকুম। একটা ঝড় বয়ে যাচ্ছে গত 7 মাস আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের উপর দিয়ে। মেইন কারণ 5ই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়েছিল, কিন্তু দিন শেষে আওয়ামী লীগ সরকার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রাখছে, বা এই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাখছেন। এখন সরকার পতনের পর তাকে তার পদ থেকে সরাতে পিনাকিদার যেই অভিযান ছিল বা এখনো ওটা রানিং আছে, অনেক চেষ্টা করছেন। দিন শেষে হাসনাত আব্দুল্লাহ এইখানে এসে পা দিয়ে দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ এবং পিনাকি দাদা কয়েক ঘন্টার বিনিময়ে 2টা পোস্ট করছেন। পিনাকিদা বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, তারপর শিরিন শারমিন, এই নামগুলা। এরপর আমরা দেখলাম যে হাসনাত স্ট্যাটাস দিয়ে বসছে, সেম কথা, রিফাইন্ড আওয়ামী লীগ। আবার আমরা জানি পিনাকিদার সাথে হাসনাতের যোগাযোগ ভালো, উনি লাইভে এসে বলছেন, প্রতিদিন কথাবার্তা হয়, বিভিন্ন বিষয়ে পরামর্শ এটা সেটা এরা নেয়। আচ্ছা, তো সেনাপ্রধানের এতদিন যাবত মানে এই ঘটনাটার আগ পর্যন্ত তিনি বিএনপির কাছে খুব পজিটিভ ক্যারেক্টার যে ছিলেন তা না। বিএনপি এনসিপি ইস্যুতে রাষ্ট্রপতি অথবা সেনাপ্রধান এই বিষয়গুলোতে তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বা একটা ভিন্ন রকম প্রেক্ষাপট বাংলাদেশে হয়ে যেতে পারে, নির্বাচন আটকে যেতে পারে, এরকম নানান কিছুর কারণে কিন্তু এনসিপির বিরোধিতা করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে রাখছিলেন। কিন্তু ওনার সম্পর্কে কখনো সাফাই দেওয়া অথবা ওনার পক্ষে অবস্থান নেওয়া হয় নাই। যদিও সেনাপ্রধান বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে যাবার আগে ওনার বাসায় অনানুষ্ঠানিক একটা সাক্ষাৎ করেছিলেন, বাট বিএনপি ওইটা নিয়েও কোনো মন্তব্য ওইভাবে করে নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে লাড়াচাড়া করার পর, সেনাপ্রধান তো সেনাপ্রধানই ভাই, আপনার বুঝতে হবে। ইভেন এই প্রথমবারের মতন গেল 7 থেকে 8 মাসের মধ্যে বিএনপির সকল নেতা একদম, আমরা যাদেরকে চিনি, মুখপাত্র, বিভিন্ন জায়গায় কথা বলেন, তাদের বক্তব্য আপনি দেখেন, সবাই এক বাক্যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান দুইজনের পক্ষে অবস্থান নিয়েছেন। সেনাপ্রধানের পক্ষে অবস্থান কেন? যে যদি সেনাপ্রধান সহযোগিতা না করত তাহলে 5ই আগস্ট আসলে কিন্তু হতো না। ইভেন সেনাপ্রধানকে নিয়ে এই যে বিতর্ক, এই বিতর্কে একটা অপ্রীতিকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে। ইভেন সেনাপ্রধানকে নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন না বলে মনে করছেন বিএনপি। সেনাপ্রধানের প্রতি এই যে সাপোর্টিংটা, এটা এই মুহূর্তের জন্য খুবই পজিটিভ। আমরা এই মুহূর্তে জানি যদি সরকার গঠন হয় তাহলে সোজা সাপটা বিএনপি ক্ষমতায় আসবে। আর বাংলাদেশের অতীত ইতিহাস বলে ক্ষমতায় যাওয়ার পর বড় বড় পদগুলোতে পরিবর্তন হয়, অনেকে ডিপার্টমেন্টাল শাস্তির মুখোমুখি হয়ে যায়, নানান কিছু কিন্তু আছে। বাট সেনাপ্রধানের 5ই আগস্টের ভূমিকা আর গত 2 দিনে ওনার নিয়ে নাড়াচাড়া হওয়ার পর যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধান সম্পর্কে বিএনপির বা আরো কিছু দলের বা আম জনতার যে একটা দূরত্ব আছিল, এটা অনেকটা কাইটা গেছে। আবার অনেকের ওনার কাছে ওনারে ভিলেনও মনে করতেছেন। কেন? যারা হাসনাতের অন্ধভক্ত আছেন, এদেশে সবাই অন্ধভক্ত আছে, তাদের বক্তব্য না হাসনাত সুপারম্যান, আয়রন ম্যান, তারপর কি আরো মেনটেন আছে। এরপর আবার কেউ বলছে যে এখন হাসনাত থেকে কালকে থেকে এটা শুরু হবে, পরশু থেকে হাসনাতের বিরুদ্ধে ওইটা শুরু হবে। এগুলো দেখে আমরা যেন আশ্চর্য না হই, নানান কিছু কিন্তু বক্তব্য প্রত্যেকেরই আছে। তো টোটাল এই খেলাটায় যেটা হইল 48 ঘন্টা কিন্তু কাইটে গেছে। সেনাপ্রধান তার জায়গায় কিন্তু ঠিকই আছেন, বিতর্কিত হয়ে গেছে এনসিপি। ইভেন তার সমর্থন পলিটিক্যালি বেড়ে গেছে। এটা ওনার জন্য এই মুহূর্তে খুবই জরুরি ছিল, যেটা তিনি পেয়ে গেছেন।
হাসনাত সার্জিস এনসিপি সমর্থন হারিয়েছেন, এটা কোনো ভুল নাই। এটা নির্বাচনের সময় বুঝবেন, এখন না। ভিডিওগুলো থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন দর্শক। আমরা যে সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখালাম এবং বর্তমান বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটা হয়েছে, ছাত্র থেকে সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দলের বড় বড় নেতা, এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে যে আসলে এই যে যারা মানে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম থেকে লিড দিয়েছিল, তারা আবার নতুন রাজনৈতিক দল করেছে, তারা এই দলের মাধ্যমে বাংলাদেশটাকে সংস্করণ করবে বা বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আদায় করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের মতামতগুলো জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।